আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ মজা জব স্টুডিও থেকে বাংলার ধারাবাহিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। তো আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন বাংলার ধারাবাহিক হিসেবে আজকে আমরা ২৬তম দিনের মতো হাজির হচ্ছি। অর্থাৎ ২৬তম আ দিনের মধ্যে যে অর্থাৎ আজকে আমাদের ২৬তম ক্লাসে যে ৩৫ টা প্রশ্ন রয়েছে সেই ৩৫ টা প্রশ্ন আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। তো যাই হোক আমরা বেশি কথা বাড়াবো না। আমরা সরাসরি একদম ক্লাসে চলে যাবো আমাদের যে প্রশ্নগুলো রয়েছে। আচ্ছা কেয়ার সুজন অনেকেই মেনশন করেছেন। তো আপনারা যারা আজকে আমাদের লাইভ সেশনে নতুন যুক্ত হচ্ছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে অবশ্যই আপনারা ক্লাস শুরু করার আগে আপনাদের যারা পরিচিত রয়েছে, যারা আসলে চাকরি প্রার্থী এবং চাকরি যোদ্ধা যেটাই আমরা বলি না কেন, তাদেরকে মেনশন করে দিতে পারেন, বন্ধুদেরকে মেনশন করে দিতে পারেন যাতে করে তারা উপকৃত হতে পারে। ওকে, তো আমরা আজকে আমাদের যে ৩৫ টা প্রশ্ন রয়েছে, যেখানে আমরা ৮৭৬ থেকে কিন্তু ৯১০ নম্বর পর্যন্ত প্রশ্নের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। তো আমরা শুরুতেই দেখব যে আমাদের প্রশ্নটা কি রয়েছে, একটু খেয়াল করি। খেয়াল করি আমাদের ফার্স্ট যে প্রশ্ন, সেখানে কি প্রশ্ন দেয়া রয়েছে? সেখানে বলা হয়েছে যে 'ওয়ারিশ' উপন্যাসটির লেখক কে? 'ওয়ারিশ' নামে একটা উপন্যাস রয়েছে, সেই উপন্যাসটির লেখক কে? অপশনে কি রয়েছে? শওকত ওসমান, শওকত আলী, রফিক আজাদ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমি অ্যান্সার দেওয়ার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা অ্যান্সারগুলো জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই রিলেটেড আর কি প্রশ্ন হতে পারে পরীক্ষায় বা আর কি প্রশ্ন আপনাদের আপনাদের জানা রয়েছে সেগুলো চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন। তো চলুন আমরা কথা না বলে শুরু করি। তো 'ওয়ারিশ' উপন্যাসটির লেখক কে? এখানে কিন্তু শওকত ওসমান, শওকত আলী, রফিক আজাদ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশনে রয়েছে। তো অনেকেই কমেন্ট করছেন। আ খেয়াল করি 'ওয়ারিশ' উপন্যাসটির লেখক হচ্ছে শওকত আলী। 'ওয়ারিশ' উপন্যাসটির লেখক কে? শওকত আলী। শওকত আলী কি করেছেন? 'ওয়ারিশ' উপন্যাসটি লিখেছেন। তো তার শওকত আলীর ১ম উপন্যাসটির কথা যদি বলা হয়, শওকত আলীর ১ম উপন্যাসটি কোনটি যদি বলা হয়, তাহলে কি অ্যান্সার হবে? 'পিঙ্গল আকাশ'। এই 'পিঙ্গল আকাশটি হচ্ছে শওকত আলীর ১ম উপন্যাস। তো এই উপন্যাসে যিনি চরিত্র ছিল বা কেন্দ্রীয় চরিত্রের কথা যদি বলা হয়, সেই কেন্দ্রীয় চরিত্র ছিল হচ্ছে মঞ্জু নামে যে লোকটা ছিল, এটা হচ্ছে কি কেন্দ্রীয় চরিত্রের কথা যদি বলি, কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মঞ্জু। কেন্দ্রীয় চরিত্রের নাম কি জানলাম? মঞ্জু। তো শওকত আলীর কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস রয়েছে যেগুলো পরীক্ষায় কিন্তু অলরেডি চলে আসছে। খেয়াল করি তার আরো গুরুত্বপূর্ণ উপন্যাসের কথা যদি বলা হয়, সেটা হচ্ছে কি? যাত্রা। যাত্রা শওকত আলীর একটা বিখ্যাত উপন্যাস। তো এই উপন্যাসটা মূলত আসলে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, অর্থাৎ এর উপজীব্য বিষয়টা হচ্ছে কি? মুক্তিযোদ্ধা। অর্থাৎ যাত্রা উপন্যাসের এর উপজীব্য বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং যদি বলা হয় যে যাত্রা উপন্যাসের কেন্দ্রীয় একটা চরিত্রের কথা যদি বলা হয়, তাহলে সেটার অ্যান্সার কি হবে? অধ্যাপক রায়হান। কেন্দ্রীয় চরিত্রের কথা যদি বলা হয়, যাত্রা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে অধ্যাপক রায়হান। অধ্যাপক রায়হান। অধ্যাপক রায়হান। তো পরবর্তীতে যদি বলা হয় আ আর কি উপন্যাস রয়েছে খেয়াল করি। যদি বলা হয় যে 'উত্তুরের ক্ষেপ', 'উত্তুরের ক্ষেপ' নামে একটা কিন্তু উপন্যাস রয়েছে। এটাও কিন্তু শওকত আলীরই উপন্যাস 'উত্তুরের ক্ষেপ'। তো এই 'উত্তুরের ক্ষেপ' উপন্যাসটি মূলত ১৯৪৭ সালের পর যখন দেশটা ভাগ হয়, তো এই দেশ ভাগের পরে উত্তরবঙ্গের যে মানুষদের দুঃখ দুর্দশা বা উত্তরবঙ্গের যে আসলে চিত্রটা, সেটা কিন্তু এই শওকত আলী তিনি ফুটিয়ে তুলেছিলেন। শওকত আলী কি করেছিলেন? তিনি এটা ফুটিয়ে তুলেছিলেন। হাবিবা বিনতে সরকার বলেছেন যে অনেক ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ছিল 'যাত্রা'। সঠিক অ্যান্সার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আ আচ্ছা আমরা একটু পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? নদিয়া, ত্রিপুরা, পুরুলিয়া নাকি বরিশাল? ১ম এ যদি বলা হয় যে আসলে উপভাষাটা আসলে কি? আ আমরা যদি নরমালি যদি চিন্তা করি যে কোন একটা আঞ্চলিক ভাষা, অর্থাৎ আঞ্চলিক ভাষারই অপর নাম কিন্তু
উপভাষা অর্থাৎ আমরা যে বইয়ের ভাষা কথা বলি, এটা কিন্তু এক ধরনের ভাষা, আর কোনো অঞ্চল ভেদে যে ভাষাগুলো এগুলোকে কিন্তু বলা হয় আঞ্চলিক ভাষা বা উপভাষা। উপভাষা। তো এখন এই বাংলা ভাষার উপভাষা প্রধানত কয়টি? ৫ টি। খেয়াল করি। বাংলা ভাষার উপভাষা প্রধানত হচ্ছে ৫ টি। কি, কি? রাঢ়ী, রাঢ়ী, তারপর কি? বঙ্গালী, বরেন্দ্রী, অর্থাৎ যেই জনপদগুলো রয়েছে রাঢ় থেকে কিন্তু রাঢ়ী আসছে। তারপর কি? বঙ্গ থেকে কিন্তু বঙ্গালী আসছে। এরকম বরেন্দ্র থেকে কিন্তু বরেন্দ্রী। তারপর যদি বলা হয় ঝাড়খণ্ডী, আর ৫ নাম্বারটা হচ্ছে কি? ৫ নাম্বারটা হচ্ছে কামরূপী। কামরূপী বা রাজবংশী। কামরূপী বা হচ্ছে কি? রাজবংশী। তো এখন এখানে কিন্তু আমরা কি জানলাম? যে বাংলা ভাষার উপভাষা প্রধানত কয়টি? ৫ টি। তো এই উপভাষার মধ্যে বাঙালি উপভাষা অঞ্চল কোনটি আসলে? এখানে যে বাঙালি উপভাষার কথা বলছে, তো এই বাঙালি উপভাষার মধ্যে আসলে কোন, কোন অঞ্চল পড়ে সেটা একটু আমরা খেয়াল করি। তো এই বাঙালি আমরা জানি যে বঙ্গ যেই জনপদটা রয়েছে, সেই বঙ্গ জনপদের যেই এলাকাগুলো রয়েছে মূলত সেগুলো নিয়েই কিন্তু বঙ্গালী যে কি বলে? বঙ্গালী যে হচ্ছে যে উপভাষা, সে বিষয়গুলো কিন্তু এর মধ্যেও লক্ষণীয়। তো এখন কথা হচ্ছে এই বঙ্গালীর মধ্যেও কি, কি এলাকা রয়েছে? যদি বলা হয় সেক্ষেত্রে কি হবে? ১ম এ জানবো হচ্ছে আমরা বৃহত্তম ঢাকা। তো ঢাকার উপরে কি রয়েছে? ময়মনসিংহ রয়েছে। তারপর কি রয়েছে? ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর। তারপর এইদিকে যদি বলা হয় খুলনা, যশোর। তারপর কি? তারপর বরিশাল, তারপর চিটাগাং, নোয়াখালী, এগুলো সবগুলো কিন্তু বঙ্গালী উপভাষার মধ্যে পড়ে। তার মানে আমরা অ্যান্সার কি পেলাম? বরিশাল। অর্থাৎ বরিশাল, খুলনা, যশোর, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এগুলো সবগুলো হচ্ছে এর মধ্যে পড়বে। তো নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি নাটক গড্ডালিকা, রক্তকরবী, সিন্ধু হিন্দোল নাকি কালান্তর? কোনটি নাটক? খুবই কমন একটা কোশ্চেন। যে আমরা জানি যে রক্তকরবী হচ্ছে কার? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সাংগীতিক নাটক। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সাংগীতিক নাটক, এই নাটকটা মূলত কি নিয়ে লেখা হয়েছিল? যে পুঁজিবাদী অর্থাৎ পুঁজিবাদের যে নেগেটিভ বিষয়, অর্থাৎ পুঁজিবাদের যে কি বলে নেগেটিভিটি, বা আমরা যেটাই আমরা বলি না কেন, তো পুঁজিবাদের যে নেগেটিভিটি অর্থাৎ পুঁজিবাদের যে নেতিবাচক বিষয়, সেগুলো কিন্তু এই রক্তকরবী সাংকেতিক নাটকে কিন্তু ফুটে উঠেছিল। তো গড্ডালিকা কে লিখেছেন? গড্ডালিকা লিখেছেন হচ্ছে, এটা একটা ছোট গল্পের নাম, এটা লিখেছেন রাজশেখর। রাজশেখর লিখেছেন কে? গড্ডালিকা। আর সিন্ধু হিন্দোল আমরা খুব জানি যে সিন্ধু হিন্দোল লিখেছেন কে? কাব্যগ্রন্থ, এটা প্রেম প্রধান কাব্যগ্রন্থ। সিন্ধু হিন্দোল হচ্ছে কার কাব্যগ্রন্থ? প্রেম প্রধান কাব্যগ্রন্থ। এটা লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থটি লিখেছেন কাজী নজরুল ইসলাম, এটা প্রেম প্রধান কাব্যগ্রন্থ। তো এই কাব্যগ্রন্থের একটা গুরুত্বপূর্ণ যদি কবিতার কথা বলা হয়, সেই কবিতার নাম হচ্ছে কি? সেই কবিতার নাম হচ্ছে কি দারিদ্র। দারিদ্র হচ্ছে সিন্ধু হিন্দোল কাব্যের একটা গুরুত্বপূর্ণ কবিতা। আর কালান্তর যদি বলা হয়, কালান্তরটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবন্ধ। এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবন্ধ। অর্থাৎ গড্ডালিকা রাজশেখর বসু, তারপর রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুর, সিন্ধু হিন্দোল কাজী নজরুল ইসলাম এবং কালান্তরও রবীন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে? নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে বাংলাদেশ ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা হচ্ছে বাংলা? আমরা তো জানি যে বাংলাদেশ ছাড়া আর কি, কি অঞ্চল বা কোন, কোন অঞ্চলে মানুষের মুখের ভাষা বাংলা? খেয়াল করি। উড়িষ্যা, তামিল, নাগপুর নাকি মিজোরাম? এগুলো সবগুলোই কিন্তু ইন্ডিয়ার কি অঙ্গরাজ্যের মধ্যে পড়ে। তো ইন্ডিয়ার অঙ্গরাজ্য। তো খেয়াল করি এখানে বলা হয়েছে কি? তাহলে বাংলাদেশের নিচের কোন অঞ্চলে মানুষের মুখের ভাষা বাংলা? তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি? উড়িষ্যা। উড়িষ্যা ছাড়াও কি, কি রয়েছে? বিহার, তারপর কি আসাম, তারপর ত্রিপুরা এবং ঝাড়খণ্ড রাজ্যের কিছু এলাকা, কিছু অঞ্চল জুড়ে ঝাড়খণ্ডের
কিছু অঞ্চল নিয়ে, কিছু অঞ্চলে কি করে এই বাংলা ভাষায় কথা বলে মানুষ। কিছু অঞ্চল, ঝাড়খণ্ড রাজ্যের কিছু অঞ্চলে মানুষ বাংলা ভাষায় কথা বলেন। তো সারা পৃথিবীতে কিন্তু যদি বলা হয় যে সারা পৃথিবীতে মোট ভাষাভাষী বাংলা ভাষায় যারা কথা বলেন এরকম লোকের সংখ্যার কথা যদি বলা হয়, সেটা কিন্তু প্রায় 30 কোটি। প্রায় 30 কোটি, প্রায় 30 কোটি মানুষ কি করে বাংলা ভাষায় কথা বলে, প্রায় 30 কোটি। নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে মস্কোতে কয়েকদিন নামক ভ্রমণ কাহিনীর রচয়িতা কে? মস্কোতে কয়েকদিন, এটা হচ্ছে কি একটা ভ্রমণ কাহিনীর নাম। এই ভ্রমণ কাহিনীটা কে লিখেছেন? অপশনে রয়েছে সৈয়দ মুস্তফা আলী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ এনামুল হক, নাকি অন্নদাশঙ্কর রায়। খেয়াল করি, এটা লিখেছেন হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা ভ্রমণ কাহিনীর নাম হচ্ছে মস্কোতে কয়েকদিন। আর সৈয়দ মুস্তফা আলীর ভ্রমণ কাহিনীর কথা যদি বলা হয় সেটা হচ্ছে কি দেশে বিদেশে। দেশে বিদেশে কার ভ্রমণ কাহিনী? সৈয়দ মুস্তফা আলীর। আর অন্নদাশঙ্কর রায়ের যদি ভ্রমণ কাহিনীর কথা যদি বলা হয় তাহলে কি অন্নদাশঙ্কর রায়ের ভ্রমণ কাহিনী হচ্ছে পথে প্রবাসে। পথে প্রবাসে, পথে প্রবাসে, এটা অন্নদাশঙ্কর রায়ের ভ্রমণ কাহিনী। আর ডক্টর মোহাম্মদ এনামুল হকের কথা যদি বলা হয় এটা হচ্ছে কি বুলগেরিয়া। বুলগেরিয়া কিন্তু একটা দেশের নাম, বুলগেরিয়া। বুলগেরিয়া ভ্রমণ, এটা কে লিখেছেন? ডক্টর মোহাম্মদ হচ্ছে এনামুল হক। বুলগেরিয়া ভ্রমণ কে লিখেছেন? ডক্টর মোহাম্মদ এনামুল হক। বুলগেরিয়া ভ্রমণ কাহিনীটা লিখেছেন কে? ডক্টর মোহাম্মদ এনামুল হকের ভ্রমণ কাহিনী। আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সাহিত্যের গাম্ভীর্য এবং আভিজাত্য প্রকাশ পায় আসলে কোন ভাষায়? সাধু ভাষায়, চলিত, নাকি আঞ্চলিক, নাকি আসলে কথ্য ভাষায়? এটার অ্যান্সার হচ্ছে কি হবে? অনেকেই অ্যান্সার করছেন মণিমুক্তা বলেছেন সৈয়দ মোস্তফা আলী, দেশে বিদেশে, অন্নদাশঙ্করের পথে প্রবেশে। জি, একদম রাইট, সঠিক অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। তো এখন আমরা কোন ভাষায় সাহিত্য গাম্ভীর্য এবং আভিজাত্যের কথা প্রকাশ পায় সেটা যদি বলা হয় তাহলে কি অ্যান্সার হবে? এটা সাধু ভাষা। তো সাধু ভাষার ক্ষেত্রে আরো যদি কয়েকটা বৈশিষ্ট্যের কথা যদি বলা হয়, সাধু ভাষার ক্ষেত্রে যদি আমরা জানি যে কয়েকটা বৈশিষ্ট্যের কথা যদি বলা হয়, সাধু ভাষাটা আসলে কি? যদি বলে সাধু ভাষা আসলে গুরু গম্ভীর। সাধু ভাষাটা আসলে কি গুরু গম্ভীর, এবং এর পদবিন্যাস হচ্ছে কি? এর পদবিন্যাস হচ্ছে সুনিয়ন্ত্রিত ও সুবিন্যস্ত। পদবিন্যাস হচ্ছে সুনিয়ন্ত্রিত ও সুবিন্যস্ত ও সুনিয়ন্ত্রিত ও সুবিন্যস্ত। তারপর যদি বলা হয় সাধু ভাষা আসলে কি করে? তৎসম শব্দবহুল। সাধু ভাষা কিন্তু তৎসম শব্দবহুল এবং এটা কিন্তু নাটক এবং সংলাপের অনুপযোগী। সাধু ভাষা হচ্ছে নাটক এবং সংলাপের অনুপযোগী। আর গুরু গম্ভীর এবং এর পদবিন্যাস হচ্ছে সুনিয়ন্ত্রিত ও সুবিন্যস্ত। খেয়াল করি, পান করার যোগ্য এক কথায় কি বলে? পান করার যোগ্য এক কথায় বলে হচ্ছে পেয়। পান করার যোগ্যকে এক কথায় কি বলে? পেয় বলে। নাইমা ইসলাম কমেন্ট করেছেন, শামীম রেজা সহ রেজাউন আলী সবাই কমেন্ট করেছেন, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, অনেক ধন্যবাদ। জি, আপনারা হাবিবা বিনতে বলেছেন তৎসম শব্দবহুল। জি, পরবর্তী প্রশ্ন খেয়াল করি। গ্রানাডার শেষ বীর উপন্যাসের লেখককে? মোহাম্মদ এনামুল হক, মোতাহের হোসেন চৌধুরী, এস ওয়াজিদ আলী, নাকি মোহাম্মদ বরকতুল্লাহ? প্রথমে যদি বলে দেখি যে গ্রানাডার শেষ বীর এটা কিন্তু একটা ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস। তো এই উপন্যাসটি লিখেছেন কে? এস ওয়াজেদ আলী। এই উপন্যাসটি লিখেছেন এস ওয়াজেদ আলী, লিখেছেন এই ঐতিহাসিক উপন্যাসটা। যদি বলা হয় যে অতীতের বোঝা, বা ভবিষ্যতের বাঙালি, এই দুইটা কিন্তু ভবিষ্যতের বাঙালি, এই দুইটা কিন্তু এস ওয়াজেদ আলীর প্রবন্ধ গ্রন্থ। ভবিষ্যতের বাঙালি এস ওয়াজেদ আলীর প্রবন্ধ গ্রন্থ। তো অতীতের বোঝা কিন্তু এটা তার প্রথম প্রবন্ধ গ্রন্থ। প্রথম প্রবন্ধ কোনটি? অতীতের বোঝা। এবং
ভবিষ্যতের বাঙালি এটাও কিন্তু তার আরো একটি প্রবন্ধ গ্রন্থ। আর যদি ভ্রমণ কাহিনীর কথা যদি বলা হয়, ভ্রমণ কাহিনীর কথা যদি বলা হয়, মোটর যোগে রাঁচি সফর। আর একটা হচ্ছে কি পশ্চিম ভারত। এই দুইটা হচ্ছে এস ওয়াজেদ আলীর পশ্চিম ভারত, এস ওয়াজেদ আলীর ভ্রমণ কাহিনী পশ্চিম ভারত। এই দুইটা হচ্ছে তার ভ্রমণ কাহিনী। এস ওয়াজেদ আলীর ভ্রমণ কাহিনী। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি যে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে আসলে কি বলে? নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? কোন শব্দের যতটুকু অংশ একটানা উচ্চারণ করা যায়, কোন শব্দের যতটুকু অংশ একটানা উচ্চারণ করা যায় সেটাকে আমরা কি বলবো? একটানা উচ্চারিত হয় তাকে আমরা কি বলবো? অক্ষর বলবো। তাকে আমরা অক্ষর বলবো। সেলিম রেজা 84 নম্বর অ্যান্সার দিয়েছেন হচ্ছে অক্ষর। জি, কোন শব্দের যতটুকু অংশ একটানা উচ্চারিত হয় বা একটানা উচ্চারণ করা যায় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে উচ্চারণ করা যায় সেটাকে বলবো হচ্ছে অক্ষর। তার মানে এটা উচ্চারণ কি হবে? নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলা হয় অক্ষর। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করব। চণ্ডীচরণ মুন্সী কে ছিলেন? শ্রীরামপুর মিশনের লিপিকর, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত, কেরি সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা, নাকি সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন? কে ছিলেন আসলে উনি? খেয়াল করি আমি এখানে দুইটা গ্রন্থের নাম লিখেছি। প্রথম গ্রন্থের নাম হচ্ছে তুতিনামা। এই তুতিনামা গ্রন্থটি কে লিখেছেন? এটা একটা গ্রন্থের নাম। এই গ্রন্থটি ফার্সি ভাষায় লেখা হয়েছে। এই গ্রন্থটি লিখেছেন কে? এই গ্রন্থটি লিখেছেন হচ্ছে কাদির বক্স। এই গ্রন্থটি লিখেছেন হচ্ছে কাদির বক্স। এই কাদির বক্স কিন্তু এই তুতিনামা গ্রন্থটি কি করেছেন? ফার্সি ভাষায় লিখেছেন। এই তুতিনামা গ্রন্থটিরই বাংলা অনুবাদ করেন কে? বাংলা অনুবাদ করেছেন হচ্ছে চণ্ডীচরণ মুন্সী। চণ্ডীচরণ মুন্সী। এই তুতিনামা গ্রন্থের বাংলা অনুবাদ করেন হচ্ছে চণ্ডীচরণ মুন্সী। কি করেন? বাংলা অনুবাদ করেন। এবং সে বাংলা অনুবাদ করেন যে তুতিনামার গ্রন্থের তখন নামটা কি দিয়েছেন তিনি? এই গ্রন্থের নাম দিয়েছেন হচ্ছে এই গ্রন্থের নাম দিয়েছেন তোতা ইতিহাস। অর্থাৎ তোতা ইতিহাস গ্রন্থটি কে লিখেছেন? লিখেছেন হচ্ছে চণ্ডীচরণ মুন্সী। এটা কি গ্রন্থ? এটা হচ্ছে একটা অনুবাদ গ্রন্থ। কোন বইয়ের অনুবাদ গ্রন্থ যদি বলা হয় সেক্ষেত্রে কি হবে? তুতিনামা গ্রন্থের অনুবাদ গ্রন্থ। আর তুতিনামা গ্রন্থটি কে লিখেছেন? কাদির বক্স। আর যদি বলে চণ্ডীচরণ মুন্সী কে ছিলেন, এটার অ্যান্সার কিন্তু আমরা জানি। উনি কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত ছিলেন। অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের তিনি একজন পণ্ডিত বা অধ্যাপক ছিলেন। নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন, প্রথম থেকে প্রথম, খেয়াল করে প্রথম থেকে প্রথম কি ধরনের ধ্বনি পরিবর্তন? এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? অসমীকরণ, অপিনিহিতি, বিপ্রকর্ষ নাকি স্বরাগম? অ্যান্সার কি হবে? প্রথম থেকে প্রথম। আমরা যদি বলি যে উচ্চারণের সুবিধার জন্য স্বরধ্বনির বা ব্যঞ্জন বর্ণের বা ব্যঞ্জন ধ্বনির মাঝখানে যদি স্বরধ্বনি আসে, উচ্চারণের সুবিধার জন্য ব্যঞ্জন ধ্বনির মাঝখানে যদি স্বরধ্বনি আসে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে আমরা বিপ্রকর্ষ। একটু খেয়াল করি এখানে প্রথম থেকে প্রথম এখানে কিন্তু একটা স্বরেও আসছে। স্বরটা আমরা জানি নিশ্চয়ই স্বরধ্বনি। স্বরটা হচ্ছে কি? স্বরধ্বনি। তো উচ্চারণের সুবিধার জন্য যদি সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে
স্বরধ্বনি আসে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বিপ্রকর্ষ বলবো, বিপ্রকর্ষ বলবো। সেটাকে আমরা কি বলবো? বিপ্রকর্ষ। বিপ্রকর্ষের যদি অন্য নাম যদি বলা হয় তাহলে কি হবে? মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম বা স্বরভক্তি। আমরা যে নামেই ডাকি না কেন অপশনে কিন্তু বিপ্রকর্ষ না থেকে স্বরভক্তি থাকতে পারে, বা স্বরভক্তি না থেকে মধ্য স্বরগম থাকতে পারে। যে কোনো একটা অপশন থাকলে সেটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তো ঠিক একই রকম ভাবে যদি বলা হয়, আমরা যদি বলি যে রত্ন, রত্ন থেকে কি হবে? এখানে একটা কি আছে? এখানে যদি আমরা বলি রত্নকে যদি ভাঙ্গাই রতন, এখানে কিন্তু একটা স্বরেও পাচ্ছি। বা যদি বলা হয় ধর্ম, এই ধর্ম থেকে যদি আমরা কি করব? ধরম, এখানে কিন্তু একটা স্বরেও পাচ্ছি। অর্থাৎ যদি আমরা কিন্তু নিয়মটা জেনেছি যে ব্যঞ্জন ধ্বনির মাঝখানে যদি একটা স্বরধ্বনি আসে শব্দের উচ্চারণের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা কি হবে? বিপ্রকর্ষ, মধ্য স্বরগম বা স্বরভক্তি। পরবর্তী প্রশ্ন একটু আমরা খেয়াল করব। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? জীবন প্রভাত কোন ধরনের উপন্যাস? জীবন প্রভাত যদি বলা হয় জীবন প্রভাত এটা কে লিখেছেন, তাহলে কি হবে? রমেশ চন্দ্র দত্ত। এই জীবন প্রভাত উপন্যাসটি লিখেছেন কে? রমেশ চন্দ্র দত্ত। এই উপন্যাসটি আসলে কি ধরনের উপন্যাস যদি বলা হয় তাহলে কি হবে? এটা ঐতিহাসিক উপন্যাস। তো ঐতিহাসিক উপন্যাস। আর সামাজিক উপন্যাসের কথা যদি বলা হয়, আর যে ফারহাদ রেজা বলেছেন, ওকে, অনেকেই কমেন্ট করছেন, সঠিক উত্তর দিচ্ছেন আপনারা, খুবই ভালো জিনিস। আর এখন আমরা জীবন প্রভাত কোন ধরনের উপন্যাস? আমরা জেনেছি কি ঐতিহাসিক উপন্যাস। আর এটা লিখেছেন কে? রমেশচন্দ্র দত্ত। তো যদি এই রমেশচন্দ্র দত্ত কিন্তু ঐতিহাসিক উপন্যাস কিন্তু চারটি। রমেশচন্দ্র দত্তের ঐতিহাসিক উপন্যাস কয়টি? চারটি। একটা হচ্ছে কি বঙ্গ বিজেতা, তারপর হচ্ছে কি মাধবী কঙ্কন, আর একটা হচ্ছে কি জীবন প্রভাত, এবং এবং জীবন সন্ধ্যা। এই চারটি হচ্ছে রমেশচন্দ্র দত্তের ঐতিহাসিক উপন্যাস। জীবন সন্ধ্যা ঐতিহাসিক উপন্যাস। আর তার সামাজিক উপন্যাসের কথা যদি বলা হয়, সংসার এবং সমাজ, সংসার, সংসার এবং কি সমাজ, সংসার এবং হচ্ছে কি সমাজ, এই দুইটা হচ্ছে কি তার সামাজিক উপন্যাস। এই দুইটা হচ্ছে সামাজিক উপন্যাস, রমেশচন্দ্র দত্তের সামাজিক উপন্যাস। এটা হচ্ছে তার সামাজিক উপন্যাস। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। মঙ্গল কাব্যের কবি নন কে? কানাহারি দত্ত, ভারতচন্দ্র রায়গোনাকার বা মানিক দত্ত, কোনটি আসলে? নাকি দাশু রায়? তো এইটা মঙ্গল কাব্যের কবি নন কে বোঝাইছে এখানে। তো এখানে যদি বলে রাখি যে কানাহরি দত্ত, ভারত দত্ত, ভারতচন্দ্র এবং কি মানিক দত্ত, এনারা কিন্তু সবাই মধ্যযুগের কবি ছিলেন। এনারা সবাই মধ্যযুগের কবি ছিলেন। আর মঙ্গল কাব্যের কবির কথা যদি বলা হয় দাশু রায়, কিন্তু ইনি কিন্তু আধুনিক যুগের একজন কবি। দাশু রায় কিন্তু একজন আধুনিক যুগের কবি। তো যদি আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন, ওকে। আচ্ছা, যদি বলা হয় আধুনিক যুগের স্বভাবকবি ও পাঁচালিকার কে? আধুনিক যুগের স্বভাবকবি ও পাঁচালিকার হচ্ছে কিন্তু দাশরথী রায়। দাশরথী রায়, দাশরথী রায়। এই দাশরথী রায়কেই
কিন্তু দাশু রায় বলা হয়। যদি বলা হয় আধুনিক যুগের স্বভাব কবি ও পাঁচালিকার দাশরথী রায়, তিনি কি ছিলেন, তাকে কিন্তু দাশু রায় বলেও আমরা জানি। কিন্তু যদি বলা হয় যে স্বভাব কবি কাকে বলা হয়, যদি বলা হয় স্বভাব কবি কাকে বলা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার অ্যান্সার কি হবে, স্বভাব কবি কাকে বলা হয়, সেক্ষেত্রে কি হবে, স্বভাব কবি কাকে বলা হয়, এক্ষেত্রে অ্যান্সার কি হবে, গোবিন্দচন্দ্র দাস। যদি বলা হয় স্বভাব কবি কাকে বলা হয়, তাহলে অ্যান্সার কি হবে, গোবিন্দচন্দ্র দাস। কিন্তু আধুনিক যুগের স্বভাব কবি ও পাঁচালিকের কিন্তু দাশরথী রায়, আর দাশরথী রায়কে আমরা কি জানি, দাশু রায় নামেও কিন্তু আমরা তাকে চিনি। তো যদি দাশু রায়ের জন্মের কথা যদি বলা হয়, দাশু রায় কিন্তু জন্মগ্রহণ করেন হচ্ছে 1806 সালে এবং মৃত্যুবরণ করেন হচ্ছে 1857 সালে। তিনি পশ্চিমবঙ্গের বর্ধমানের ভাতমুরা নামক একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের ভাতমুরা নামক গ্রাম রয়েছে, সে গ্রামে তিনি জন্মগ্রহণ করেন কত সালে, আঠারোশো ছয় থেকে 57, 1806 থেকে 1857 পর্যন্ত তিনি জন্ম এবং তার মৃত্যু। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করবো আমরা। উজানের কই বাগধারাটার অর্থ কি? উজানের কই বাগধারার অর্থ হচ্ছে সহজলভ্য। সহজলভ্য, মন্দভাগ্য, বাহ্যিক, সহজলভ্য নাকি অপদত্ত। আর মন্দভাগ্য আমরা জানি ইঁদুর কপালে, বা ইঁদুর কপাল মানে কি, মন্দভাগ্য। ইঁদুর কপাল মানে হচ্ছে মন্দভাগ্য। আর সহজলভ্য উজানের কই দ্বারা সহজলভ্যকে বোঝানো হয়েছে। খেয়াল করে, নিচের কোনটি অনুবর্গের অন্তর্ভুক্ত, রেফ, ফলা, বর্ণসংক্ষেপ নাকি সবকটি। আমরা কি জানি যে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে কি, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে কি অনুবর্ণ। তার মানে এখানে রেফ, ফলা এবং বর্ণসংক্ষেপ সবগুলোই কিন্তু অ্যান্সার হবে। তাহলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। মৃত্তিকা মির্জা বলেছেন আমার হচ্ছে ইঁদুর কপাল। আচ্ছা, আপনার ইঁদুর কপাল না হোক, দেওয়া থাকবে। ওকে, আমরা তাহলে জানলাম কি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণ, এর অ্যান্সার হচ্ছে কি হবে, সবকটি। তাহলে পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। 30 বসন্তের ফুল কাব্যগ্রন্থটির রচয়িতাকে। 30টা বসন্ত পেরিয়ে গিয়েছে, অর্থাৎ 30 বসন্তের ফুল যদি বলা হয়, তো এই একটা কাব্যগ্রন্থ, এটা রচয়িতাকে হুমায়ুন আহমেদ, আশরাফ সিদ্দিকী, সৈয়দ মুস্তফা আলী নাকি আল মাহমুদ। আব্দুল আল মামুন নুরি কমেন্ট করেছেন। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন। আমরা এই প্রশ্নটা একটু খেয়াল করি। এখানে বলছে 30 বসন্তের ফুল কাব্যগ্রন্থের রচয়িতাকে আশরাফ সিদ্দিকী। আশরাফ সিদ্দিকী, যদি বলা হয় আশরাফ সিদ্দিকীর তালেব মাস্টার ও অন্যান্য কবিতা, এটা কিন্তু একটা কাব্যের নাম, তালেব মাস্টার ও অন্যান্য কবিতা। এটা কে লিখেছেন? আশরাফ সিদ্দিকী। এটা কিসের নাম? কাব্যগ্রন্থের নাম। এটা হচ্ছে কাব্যগ্রন্থের নাম। কার কাব্যগ্রন্থ? আশরাফ সিদ্দিকীর কাব্যগ্রন্থ। তাহলে আর যদি কাব্যগ্রন্থের কথা যদি বলা হয়, তো সাত ভাই চম্পা। সাত ভাই চম্পা, এটাও কিন্তু আশরাফ সিদ্দিকীর কাব্য। যদি বলা হয় 20 কন্যা, এটাও কিন্তু আশরাফ সিদ্দিকীর কাব্যগ্রন্থ। তো এখানে তালেব মাস্টার ও অন্যান্য কবিতা, এটা কিন্তু আশরাফ সিদ্দিকীর প্রথম কাব্যগ্রন্থ। এটা তার প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কাব্য। এটা আশরাফ সিদ্দিকীর প্রথম কাব্যগ্রন্থ। খেয়াল করি, ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তো আমরা জানবো যে সন্ধিবদ্ধ শব্দের মধ্যে যদি কি থাকে, সন্ধিবদ্ধ শব্দের মধ্যে যদি রেফ থাকে, এখানে একটা কি রয়েছে, ক্ষুধার্ত বানানে রেফ রয়েছে। তো সন্ধিবদ্ধ শব্দের মধ্যে যদি রেফ থাকে, তাহলে সেটার পরিবর্তে কি হবে? আমরা জানি যে রি হবে, একটা রি হবে। সন্ধিবদ্ধ শব্দের মধ্যে যদি রেফ থাকে, তাহলে রি হবে। একটু খেয়াল করি। এবং প্রথম অংশ কি হবে? সরেয় বা
প্রথম অংশ হচ্ছে স্বরেয় বা স্বরে হবে। প্রথম অংশ হচ্ছে কি, শব্দের প্রথম অংশ স্বরে বা স্বরে হবে। তাহলে ক্ষুধার্তকে যদি ভাঙানো হয়, তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে ক্ষুধার্ত রেফের পরিবর্তে আমরা কি জানবো, একটা রি দেব। তাহলে রি এখানে রয়েছে, এখানে রয়েছে, তার মানে সঠিক অ্যান্সার কোনটা হবে, দুটোর মধ্যে একটা। তার মানে এখানে যেহেতু রেফ আছে, তার মানে এটা হবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কি, যেহেতু আমরা রি রি দেখেই কিন্তু আমরা অ্যান্সার করতে পারছি। আমরা যদি পূর্বেরটা নাও দেখি, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসছে। তাহলে প্রথম অংশ কি হবে, স্বরেয় বা স্বরেয়া, তার মানে এখানে কি আছে, একটা আকার আছে, তার মানে সরিয়া আছে, সরিয়া রয়েছে, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে ক্ষুধা যোগ ঋত, ক্ষুধার্ত। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, চর্যাপদ বাংলা ভাষায় রচিত, এটি প্রথম প্রমাণ করেন কে? চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত, এটি প্রথম প্রমাণ করেছিলেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কে প্রমাণ করেছিলেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অরিজিন অ্যান্ড ডিপ্লোমেন্ট, ডিভিই, অরিজিন অ্যান্ড ডিপ্লোমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। সংক্ষেপে ODBL, সংক্ষেপে কিন্তু ODBL বলে, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা বই ছিল কার? এই বইটা ছিল মূলত সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের এই বইতে তিনি কি করেছেন, অনেকে কমেন্ট করছেন, কে আর সুজন বলেছেন সুনীতি কুমার, জি। তো এই বইটাতে মূলত চর্যাপদের ভাষার, ব্যাকরণ ও ছন্দের বিভিন্ন বিষয় নিয়ে কি করেছেন সুনীতি কুমার, এই বইটাতে চর্যাপদের ভাষার এবং বিভিন্ন ছন্দের গবেষণা করেছেন, এবং গবেষণা করে তিনি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মূলত এই বইটাতেই তিনি বলেছেন যে মূলত চর্যাপদের বাংলা ভাষা হচ্ছে কি, চর্যাপদ বাংলা ভাষারই হচ্ছে কি আদি নিদর্শন। অর্থাৎ তিনি বলেছেন যে চর্যাপদটা মূলত বাংলা ভাষায় লেখা হয়েছে, এটাই তিনি প্রমাণ করতে চেয়েছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। আর আমরা ODBL বলতে কি বুঝি, সংক্ষেপে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এখানে DBBL না, কিন্তু DBBL কিন্তু একটা ব্যাংকের নাম হয়ে গেল, কিন্তু ডাচ বাংলা ব্যাংক না, এটা কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, এটা আমরা এভাবে মনে রাখতে পারি, ODBL। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করব, যে পঙ্কজ কোন ধরনের শব্দ? পঙ্কজ কোন ধরনের শব্দ? পঙ্কজ হচ্ছে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ যদি বলা হয় জলদ, জলধর, জলধি, বলদ, মন্দির, এই সবগুলো কিন্তু কি, এই সবগুলো হচ্ছে যোগরূঢ় শব্দ। মন্দির এগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে যোগরূঢ় শব্দ। বা যদি বলে রাজপথ, এগুলো সবগুলো হচ্ছে যোগরূঢ় শব্দ। তাহলে পঙ্কজ কোন ধরনের শব্দ আমরা জানলাম, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ নাকি কোনটি নয়? অ্যান্সার হচ্ছে যোগরূঢ় শব্দ। পাশাপাশি জলদ, জলধি, জলধর, জলধি, বলদ, মন্দির, মহাযাত্রা, বা যদি বলা হয় রাজপুত, এগুলো সবগুলো কি শব্দ? যোগরূঢ় শব্দ। নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি, পত্রপাঠ বাগধারাটির অর্থ কি? পত্রপাঠ বাগধারার অর্থ কি? গোপন চুক্তি, বৃহৎ ব্যাপার, অবিলম্ব নাকি দীর্ঘস্থায়ী? পত্রপাঠ বাগধারার অর্থ মানে কি, তৎক্ষণাৎ বোঝাচ্ছে, তৎক্ষণাৎ। তৎক্ষণাৎ বা কি, সঙ্গে সঙ্গে বা সাথে সাথে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে কি অবিলম্ব বা তাড়াতাড়ি বোঝাচ্ছে, তৎক্ষণাৎ বোঝাচ্ছে, অবিলম্ব। পত্রপাঠ বাগধারার অর্থ হচ্ছে অবিলম্ব। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? চর্যাপদ, মনসামঙ্গল, শ্রীকৃষ্ণ কীর্তন নাকি প্রাকৃতমঙ্গল? তো আধার যুগ বলতে আসলে আমরা কি বুঝি? আধার যুগ বলতে কিন্তু আমরা খেয়াল করি 1201 থেকে 1350, এই যে 1201 থেকে 1350, এখানে যে 150 বছর, এই যে 150 বছর ছিল, এই 150 বছরকে কি বলা হয়? অন্ধকার যুগ বা হচ্ছে কি আধার যুগ। আধার যুগ, অন্ধকার যুগ বা কি বলা হয়? এই সময়টাকে 1201 থেকে 1350 পর্যন্ত সময়টাকে কি বলা হয়? অন্ধকার যুগ বা হচ্ছে কি আধার যুগ। তো এই অন্ধকার যুগ বা আধার যুগে কি হয়েছিল, বা এই যুগের সাহিত্য নিদর্শনের কথা যদি বলা হয়, তাহলে কি হবে? সেটা হচ্ছে কি আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? প্রাকৃত পিঙ্গেল বা শূন্য পুরাণ, শূন্য পুরাণ, বা যদি বলা হয় শেখ শুভদয়া,
শেখ শুভদয়া, এগুলো সবগুলোই কিন্তু কি শূন্য পুরাণ, প্রাগৈতিহাসিক শেখ শুভদয়া, এগুলো সবগুলো কিন্তু আধার যুগের অন্যতম রচনা। রাজপুত্র কোন সমাসের উদাহরণ? রাজপুত্র কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস নাকি দ্বন্দ্ব সমাস? রাজপুত্র কোন সমাসের উদাহরণ? যদি ব্যাস বাক্যে ষষ্ঠী তৎপুরুষ থাকে, কিন্তু খেয়াল করি ব্যাস বাক্যে কি থাকবে? ব্যাস বাক্যে ষষ্ঠী তৎপুরুষ থাকবে, ষষ্ঠী বিভক্তি থাকবে। ব্যাস বাক্যে ষষ্ঠী বিভক্তি থাকবে, বা আমরা জানি ষষ্ঠী বিভক্তি কি, র এর, এগুলো হচ্ছে কি ষষ্ঠী বিভক্তির উদাহরণ। তো ব্যাস বাক্যে ষষ্ঠী বিভক্তি থাকবে, কিন্তু সমস্ত পদে তা লোপ পাবে। সমস্ত পদে কি হবে? সমস্ত পদে সেটা লোপ পাবে। লোপ মানে কি? সেটা লোপ পাবে, অর্থাৎ এই বিভক্তিটা লোপ পাবে কোথায় গিয়ে? সমস্ত পদে। তো আমরা যদি খেয়াল করি, এখানে বলা হয়েছে কি রাজপুত্র, রাজপুত্রকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো? এখানে রাজার পুত্র। রাজপুত্রকে যদি ভাঙানো হয় তাহলে আমরা কি পাবো? রাজার পুত্র। তো আমরা পূর্বপদটাতে খেয়াল করি, পূর্বপদে কিন্তু রাজা, আর পরপদটা হচ্ছে কি পুত্র। তো রাজার পূর্বপদে কি রয়েছে? একটা র রয়েছে, অর্থাৎ র এর মানে কি ষষ্ঠী বিভক্তি রয়েছে। তো আমরা জানলাম কি ব্যাস বাক্য, এটা হচ্ছে কি ব্যাস বাক্য। তো ব্যাস বাক্যের যদি ষষ্ঠী বিভক্তি থাকে তাহলে সেটা কি হবে? সেটা সমস্ত পদে সেটা লোপ পাবে। তাহলে রাজার পুত্র কি হয়ে গেল? এখানে রাজপুত্র, সমস্ত পদে কি হলো? লোপ পেয়ে গেল। তার মানে এটা যদি এরকম হয় যে ব্যাস বাক্যে ষষ্ঠী বিভক্তি থাকবে কিন্তু সমস্ত পদে তার লোপ পাবে, সেটা কি বলবো আমরা? কি তৎপুরুষ সমাস, এবং সেটা অবশ্যই ষষ্ঠী তৎপুরুষ সমাস। বা যদি বলা হয় মাতৃসেবা, বা যদি বলা হয় মাতৃসেবা, তাহলে এটাকে ভাঙালে কি হবে? মাতার সেবা, মাতার সেবা। তাহলে এখানে একটা র রয়েছে, তার মানে কি ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে কি হলো? মাতৃসেবা হয়ে গেল। আবার যদি বলা হয় ছাত্র সমাস, ছাত্র সমাজকে কি বলা যায়? ছাত্রের সমাস। আমরা সমাস সমান পদ থেকে যদি বলি ছাত্রের সমাস, তাহলে ছাত্রের সমাসটা কি ষষ্ঠী, তার মানে কি র এর মানে কি ষষ্ঠী, তার মানে এটা হচ্ছে কি তৎপুরুষ সমাস। এবং কোন তৎপুরুষ? ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাজপুত্র হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে যদি এরকম থাকতো যে তৎপুরুষ, সবগুলোই তৎপুরুষ দিয়ে থাকলো, বাট এখানে ষষ্ঠী লেখা থাকলো, তাহলে সেটা কিন্তু আবার ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, রোমান্টিক কাব্যের কবি নন কে? করসীম আগুন ঠাকুর, দোনাগাজী চৌধুরী, শেখ ফয়জুল্লাহ নাকি শাহ বারিদ খান? এখানে রোমান্টিক কাব্যের কবি নন কে? এখানে রোমান্টিক কাব্যের কবি নন কে? শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ ছিলেন কে? মুর্শিয়া। শেখ ফয়জুল্লাহ হচ্ছে মুর্শিয়া মানে কি শোকগীতি, বা মুর্শিয়া সাহিত্যের আদি কবি। মুর্শিয়া সাহিত্যের আদি কবি কে ছিলেন? শেখ ফয়জুল্লাহ। তিনি একই সাথে নাচ সাহিত্যের প্রধান কবি, বা নাচ সাহিত্যের প্রধান কবি যদি বলা হয়, নাচ সাহিত্যের প্রধান কবিও কিন্তু শেখ ফয়জুল্লাহ। মুর্শিয়া সাহিত্যের আদি কবি, একই সাথে নাচ সাহিত্যের প্রধান কবি। নাচ সাহিত্যের প্রধান কবি কে ছিলেন? শেখ ফয়জুল্লাহ। নাচ সাহিত্যের প্রধান কবি ছিলেন হচ্ছে কে? শেখ ফয়জুল্লাহ। তো শেখ ফয়জুল্লাহর কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রন্থের কথা যদি বলা হয় তাহলে কি হবে? গোরক্ষ বিজয়, এটা হচ্ছে গোরক্ষ বিজয়। একটা হচ্ছে গাজী বিজয়। গোরক্ষ বিজয়, গাড়ি বিজয়। আর একটা কি রয়েছে? আরো একটা তার গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে, সেটার নাম কি? চৌতিসা। কি কি চৌতিসা? আবার অনেকে আচ্ছা, মোর্শেদ সাহিত্যের আদি কবি কে আর সুজন বলেছেন? জি, এটা হচ্ছে জয়নবের চৌতিসা। জয়নবের চৌতিসা, একটু লিখে দিই, জয়নবের। এটাও কিন্তু শেখ ফয়জুল্লাহর একটা গুরুত্বপূর্ণ কিন্তু গ্রন্থ। তিনটা। তো আমরা জানলাম কি মোর্শেদ সাহিত্যের আদি কবিকে, নাচ সাহিত্যের প্রধান কবিকে, সবগুলো কিন্তু শেখ ফয়জুল্লাহ। নেক্সট, কোন শব্দে ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়েছে? ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? একটু আমরা খেয়াল করি। যদি বলা হয়, আমরা যদি এটাকে ভাঙাই, পাঠককে যদি ভাঙাই, তাহলে এটা আমরা কি পাবো?
এটা কি একটা ধাতু, আর এটা কি, এটা হচ্ছে কি কৃত প্রত্যয়। ঠগিকে যদি ভাঙা হয় তাহলে কি হবে, ঠক যোগ ঋণ, বা যদি বলা হয় পানি যোগ, এটা কিন্তু কি প্রত্যয়, পানি যোগ কি সা, এটা কি, এটা হচ্ছে হিন্দি প্রত্যয়। আর সেলামি এটা কি হবে তাহলে, সেলাম যোগ ইন, এটাও কিন্তু প্রত্যয়। তার মানে আমরা কোনটা পেয়েছি, এখানে কিন্তু পাঠকে কিন্তু ধাতু বা ক্রিয়ার সাথে কৃত প্রত্যয়, অর্থাৎ পাঠ যোগ অক, আমরা যদি পাঠককে যদি ভাঙাই তাহলে কি হবে, আমরা কি পেলাম, একটা ধাতু পেলাম বা ক্রিয়া পেলাম, ধাতুর সাথে পাঠক শব্দে ধাতুর সাথে কৃত প্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে সেটা কি অ্যান্সার হচ্ছে, তাহলে এটা, তাহলে অ্যান্সার পেলাম আমরা হচ্ছে পাঠক। আর বাকিগুলো যে অপশনগুলো রয়েছে সেগুলো কি হয়েছে, এখানে নাম শব্দের সাথে কিন্তু প্রত্যয় যুক্ত হয়েছে। এগুলো কিন্তু ঠগি, পানসে, সেলামি, এগুলো কিন্তু সবগুলোই নামপদ। তো এই নামপদের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটা কিন্তু কি হবে না, কৃত প্রত্যয় হবে না, ধাতুর সাথে কৃত প্রত্যয়। তাহলে আমরা সঠিক অ্যান্সার পেলাম কি, যে ধাতুর সাথে কৃত প্রত্যয় যুক্ত হয়েছে কোনটি, পাঠক। তর্ণী কাব্যের কবি কে? তর্ণী হচ্ছে কিসের নাম, একটা কাব্যগ্রন্থের নাম। এটা কোন কাব্য, কার কাব্যগ্রন্থ, সুধীন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ। যদি বলা হয় এটা তার কি কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ। তাহলে কয়েকটা তথ্য জানলাম, তর্ণী কাব্যটি কার লেখা, সুধীন্দ্রনাথ দত্ত, এটা তার প্রথম কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন, যদি বলা হয় এই কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন, এই কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। তন্নী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন কাকে, রবি ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুরকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। আর সুধীন্দ্রনাথ ঠাকুরের বা সুধীন্দ্রনাথ দত্তের একটা বিখ্যাত কবিতা রয়েছে, সেই কবিতার নাম হচ্ছে কি উট পাখি। তার একটা বিখ্যাত কবিতা রয়েছে, সেই কবিতার নাম হচ্ছে কি উট পাখি। তো এই উট পাখি কবিতা কোন কাব্যের যদি বলা হয়, সেক্ষেত্রে হবে হচ্ছে কোন্দ্রসী। উট পাখি কবিতা কোন্দ্রসী কাব্যের। উট পাখি হচ্ছে কি একটা কবিতার নাম, এটা লিখেছেন কোন কাব্যগ্রন্থ থেকে, কোন কাব্যগ্রন্থের কবি, কোন্দ্রসী কাব্যগ্রন্থের, কোন্দ্রসী কাব্যগ্রন্থের কবি কবিতা, কোন্দ্রসী কাব্যের কবিতা উট পাখি। কোন্দ্রসী কাব্যগ্রন্থ। নেক্সট প্রশ্ন খেয়াল করি, কবি যশোরস খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন হচ্ছে কোন ভাষায়? অ্যান্সার হচ্ছে ব্রজবলি ভাষায়। অ্যান্সার হচ্ছে কি, ব্রজবলি ভাষায়। বৈষ্ণব পদ কিন্তু বা যশোরস খান কিন্তু তিনি মধ্যযুগের পদকর্তা ছিলেন, তিনি মধ্যযুগের পদকর্তা ছিলেন। কে? যশোরাজ খান। যশোরাজ খান কে ছিলেন? মধ্যযুগের পদকর্তা। একই সাথে তিনি কিন্তু আলাউদ্দিন হোসেন শাহের দরবারে চাকরিও করতেন। কার দরবারে চাকরি করতেন? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহের দরবারে তিনি কি করতেন? চাকরি করতেন। হোসেন শাহের দরবারে চাকরি করতেন। কে চাকরি করতেন? যশোরাজ খান। যশোরাজ খান চাকরি করতেন এবং তিনি বৈষ্ণব রচনা করেন হচ্ছে ব্রজবলি ভাষায়। বৈষ্ণব রচনা করেন হচ্ছে ব্রজবলি ভাষায়। তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার করা হয়? আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে জ্যোতি বা বিরাম চিহ্ন নামে যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়টা কিন্তু আপনাদের এনটিআরসি এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে 100% একটা প্রশ্ন থাকবেই এনটিআরসি পরীক্ষার জন্য। স্পেশালি যদি আমি কলেজের কথা বলি বা আরও যে স্কুল 2 রয়েছে বা হাই স্কুল রয়েছে, এগুলো থেকেও কিন্তু পরীক্ষায় আসে। তবে সব থেকে বেশি আসে কিন্তু এই জ্যোতি চিহ্নের থেকে, এই অধ্যায় থেকে কিন্তু সব থেকে বেশি পরীক্ষা আসে এনটিআরসি। আপনি একটা প্রশ্ন কমন পাবেনই পাবেন 100%, এটা মাথায় রাখবেন। তো আচ্ছা খেয়াল করি, এখানে দেখুন এটাও কিন্তু দশম বেসরকারি শিক্ষক নিবন্ধনের একটা প্রশ্ন ছিল। তো এখানে বলা হয়েছে কি, তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার করা হয়? খেয়াল করি,
যদি বলা হয় 19শে শ্রাবণ সোমবার 1423 বঙ্গাব্দ, সেক্ষেত্রে কি হবে? এখানে ক্ষেত্রে একটা কমা হবে। তার মানে আমরা কি জানলাম? তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে কমা। সঠিক অ্যান্সার হচ্ছে কি? কমা। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না? খুব কমন একটা প্রশ্ন, আমরা সবাই জানি যে ব্যাকরণের নিয়ম অনুসারে ক্রিয়া অর্থাৎ ভার্ব বা ক্রিয়া ছাড়া কখনোই বাক্য গঠন করা যায় না। তবে অনেক ক্ষেত্রে কিন্তু বাক্যটা বা ভার্বটা কি থাকে? ক্রিয়াপদটা হচ্ছে উজ্জ্ব অবস্থায় থাকে। ক্রিয়াপদটা কি থাকে? উজ্জ্ব অবস্থায়, অর্থাৎ যে যদি বলা হয় যে পদের মধ্যে বা যেই পদ দ্বারা কোনো কাজ সম্পাদন করে, অর্থাৎ যে পদ দ্বারা কোনো কাজ সম্পাদন করা হয় সেটা কিন্তু ক্রিয়াপদ। আর ক্রিয়াপদের যদি বলা হয় কয়টি অংশ থাকে? ক্রিয়াপদের কয়টি অংশ থাকে? একটা হচ্ছে ক্রিয়ামূল আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ক্রিয়াপদের দুইটি অংশ থাকে। ক্রিয়াপদের দুইটি অংশ থাকে। একটা কি কি? একটা হচ্ছে ক্রিয়ামূল আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তার মানে আমরা জানলাম কি ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া গঠন করা যায় না শব্দ, বাক্য গঠন করা যায় না? ক্রিয়াপদ। তবে বাক্যের মধ্যে অনেক সময় কিন্তু ক্রিয়াপদ উজ্জ্ব অবস্থায় থাকে, কিন্তু অবশ্যই ক্রিয়াপদ থাকবে। খেয়াল করে নিচের নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম হচ্ছে কোনটি? বাজে কথা। এটা কার প্রবন্ধ? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ। যদি বলে যৌবনে দাও রাজটিকা, এটা কার লেখা? এটা কিন্তু প্রমোদ চৌধুরীর লেখা। প্রমোদ চৌধুরীর, এটা কিন্তু প্রমোদ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ। এটা কার প্রবন্ধ? প্রমোদ চৌধুরীর। যৌবনে দাও রাজটিকা এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর, এবং বাকি যেটা রয়েছে বই পড়া এবং সাহিত্যকাল, এই দুটাও কিন্তু এই দুটাও হচ্ছে প্রমোদ চৌধুরীর গ্রন্থ বা তার লেখা। তাহলে আমরা অ্যান্সার পেলাম কি? বাজে কথা। সঠিক অ্যান্সার হচ্ছে কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম হচ্ছে বাজে কথা। নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি, মেঘ থেকে বৃষ্টি পড়ে বাক্যে মেঘ থেকে কোন কারকের উদাহরণ? খুব কমন একটা প্রশ্ন, যে মেঘ থেকে বৃষ্টি পড়ে বাক্যে কোন কারকের উদাহরণ? মেঘ থেকে কোন কারকের উদাহরণ? খেয়াল করি, যদি ক্রিয়ার উৎস নির্দেশ করে, ক্রিয়ার উৎস নির্দেশ যদি করে তাহলে সেটা কি হবে? তাহলে সেটা অপাদান কারক হবে। অপাদান কারক। এখানে বলছে মেঘ থেকে বৃষ্টি পড়ে, অর্থাৎ বৃষ্টিটা কোথা থেকে পড়তেছে? মেঘ থেকে পড়তেছে। একটা কি উৎস বোঝাচ্ছে, মেঘ থেকে বৃষ্টি পড়ে। তাহলে যদি উৎস বোঝায়, বা যদি আমরা আরো যদি বলি যে আরম্ভ, বা যদি বলি আরম্ভ, তারপর কি গৃহীত, তারপর যদি বলে ভীত, জাত, এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো কিন্তু অপদান কারকের চেনার উপায়, অর্থাৎ ক্রিয়ার উৎস নির্দেশ করে, একই সাথে কি করে? আরম্ভ বোঝায়, গৃহীত, জাত, তারপর কি বিচ্ছিত, বিরত, ভীত, এগুলো সবগুলোই কিন্তু বিরত, ভীত, জাত, এগুলো সবগুলো কিন্তু কি? এগুলো সবগুলোর মাধ্যমে কিন্তু আমরা জানবো অপদান কারক, মানে এগুলোর মাধ্যমে আমরা অপদান কারকটা নির্ণয় করার নিয়ম সম্পর্কে জানলাম। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কে? তাম্বুলখানা গ্রামে কে জন্মেছিলেন? এখানে যদি বলা হয় যে 1903 সালে জন্ম এবং মৃত্যু হচ্ছে কত সালে? 1976 সালে। কে জন্মগ্রহণ করেছিলেন 1903 এবং 1976? অ্যান্সার হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিন। তো তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিন। তিনি 1903 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1976 মৃত্যুবরণ করেছিলেন। তো তার পৈতৃক নিবাসের কথা যদি বলা হয়, ফরিদপুরের গোবিন্দপুর বা আম্বিরাপুর গ্রামে।
ফরিদপুরের গোবিন্দপুর বা আম্বিকাপুর গ্রামে তার পৈতৃক নিবাস ছিল। ফরিদপুরের গোবিন্দপুর বা আম্বিকাপুর গ্রামে হচ্ছে তার পৈতৃক নিবাস ছিল, পৈতৃক নিবাস। আর যদি বলা হয় ফররুখ আহমেদের জন্ম কোথায়, ফররুখ আহমেদের জন্ম কিন্তু মাগুরার মাচাইল গ্রামে, মাগুরা জেলার মাজাইল গ্রামে জন্মগ্রহণ করেন হচ্ছে কে, মাগুরা জেলার মাজাইল গ্রামে জন্মগ্রহণ করেন হচ্ছে ফররুখ আহমেদ। আর আবুল হাসান কোথায় জন্মগ্রহণ করেন, আবুল হাসান জন্মগ্রহণ হচ্ছে কোথায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বর্ণি গ্রামে। ইনি জন্মগ্রহণ করেন হচ্ছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার বর্ণি গ্রামে জন্মগ্রহণ করেন হচ্ছে কে, আবুল হাসান। আর শহীদ কাদরী ইনি ঢাকাতে জন্মগ্রহণ করেন। শহীদ কাদরী হচ্ছে জন্ম কোথায়, ঢাকায় জন্মগ্রহণ করেন। নেক্সট প্রশ্ন একটু খেয়াল করবো আমরা। বাজার শেষ করে বাড়ি, এখানে খেয়াল করি, বাজার শেষ করে বাড়ি বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে, বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে। আমরা কিন্তু জানি যে একটি সার্থক বাক্যের গুণ কয়টি রয়েছে, তিনটি। একটা হচ্ছে কি আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তো এখানে বলা হয়েছে যে বাজার শেষ করে বাড়ি, এখানে কিন্তু আরো কিছু শব্দ থাকবে, সেই শব্দটা কিন্তু এখানে দেয়া নাই। অর্থাৎ আমরা আকাঙ্ক্ষার কথা যদি বলি, বাক্যের অর্থ পরিষ্কার করে বোঝার জন্য আমরা যদি বলি যে কোনো বাক্যের অর্থ পরিষ্কার করে বোঝার জন্য এক পদের পরে আর এক পদ শোনার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে কি, সেটাকে আমরা কি বলবো, সেটাকে হচ্ছে আমরা আকাঙ্ক্ষা বলবো। অর্থাৎ একটা সার্থক বাক্যর যে তিনটা গুণ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আকাঙ্ক্ষা রয়েছে। অর্থাৎ একটা বাক্যে শোনার পরে পরবর্তী বাক্যটা, অর্থাৎ একটা বাক্যের অর্থ বোঝার জন্য কি হবে, পরবর্তী পদ, অর্থাৎ এক পদের পর আরেক পদের যে শোনার যে তীব্র আকাঙ্ক্ষা, অর্থাৎ একটা পর বাক্যের অর্থ বোঝার জন্য এক পদের পরে অন্য পদে শোনার যে ইচ্ছা, সেটা হচ্ছে কি আকাঙ্ক্ষা। তার মানে বাজার শেষ করে বাড়ি, এখানে যদি বলতো বাজার শেষ করে বাড়ি চলে যাব, বা যদি বলা হতো যে বাজার শেষ করে বাড়ি যাব, তাহলে কিন্তু একটা বাক্য পরিপূর্ণ সম্পূর্ণ হতো। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতাম, একটা পরিপূর্ণ বাক্য হতো। বাট যেহেতু পরিপূর্ণ হয়নি, তার মানে এটা কি আকাঙ্ক্ষা। অর্থাৎ কি একটার পরে আরো একটা শোনার আকাঙ্ক্ষা থাকে, সেটা হচ্ছে কি আকাঙ্ক্ষা। আর যদি বলা হয় যে আসক্তিটা, আসলে কি আসক্তিটা হচ্ছে কোনো বাক্যটা আসলে এলোমেলো থাকে, অর্থাৎ উল্টাপাল্টা ভাবে থাকে। যদি বলা হয় যে রহিম খুব ভালো ছেলে, আমরা কিন্তু এটা জানি। যদি বলা হয় যে রহিম খুব ভালো ছেলে, তো এটাকেই যদি আমরা লিখি খুব ছেলে রহিম ভালো, তাহলে কিন্তু হইল না। রহিম ভালো, এটা কিন্তু উল্টাপাল্টা হয়ে গেল। খুব ছেলে রহিম ভালো, এটা কিন্তু আসলে একটা কোনো বাক্য হলো না। আমরা রহিম খুব ভালো ছেলে, এটা কিন্তু একটা বাক্য, বাট খুব ছেলে রহিম ভালো, এটা কিন্তু কোনো বাক্যের মধ্যে পড়তেছে না। অর্থাৎ বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল যে পদবিন্যাস, সেই সুশৃঙ্খল পদবিন্যাসটা কিন্তু এখানে ব্যাহত হয়েছে। আর এটাকে বলা হয় হচ্ছে আসক্তি। আসক্তি। আর যোগ্যতা হচ্ছে কি, যোগ্যতা হচ্ছে কি, যদি বলা হয় যে হাতি আকাশে ওড়ে, তারপর মাছ হেঁটে বেড়ায়, এগুলো কিন্তু যোগ্যতার অভাব। কারণ হাতি কখন আকাশে উঠতে পারে না, সুতরাং ওগুলো যোগ্যতার মধ্যে পড়বে। নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি, যে বাংলা সাহিত্যের দুঃখবাদী কবিকে, বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি কাকে বলা হয়, বা দুঃখবাদী কবিকে, তাহলে অ্যান্সার কি হবে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। গোবিন্দচন্দ্র দাস, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সুকান্ত ভট্টাচার্য, নাকি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এটার অ্যান্সার হচ্ছে কি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তো যতীন্দ্রনাথ সেনগুপ্তকে বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি বলা হয়। তার কিছু গ্রন্থ রয়েছে, খেয়াল করি, যদি বলে মরীচিকা, মরুশিখা, মরু মায়া, এগুলো কিন্তু মরুশিখা মরুমায়া, এগুলো হচ্ছে কার গ্রন্থ, এগুলো হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের
কাব্যগ্রন্থ। মরীচিকা, মরুশিখা, মরু মায়া, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। কার? যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থ। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, মধুর শব্দের বিপরীতার্থক শব্দ কি? মধুর শব্দের বিপরীতার্থক শব্দ কিন্তু আমরা জানি তিক্ত। মধুর শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে তিক্ত। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, দেশবার্তা নামক বাংলা পত্রিকা কোথায় প্রকাশিত হয়? দেশবার্তা নামে একটা পত্রিকা ছিল, সেই বাংলা পত্রিকা কোথায় প্রকাশিত হয়? নিউ ইয়র্ক, আবুধাবি, মালয়েশিয়া নাকি লন্ডন? অর্থাৎ অপশন থেকে বোঝা যাচ্ছে যে এই পত্রিকাটি মূলত দেশের বাহিরে অর্থাৎ বিদেশে প্রকাশিত হয়েছিল, যদিও এটা বাংলা পত্রিকা। তো বলা হয়েছে দেশবার্তা নামক যে বাংলা পত্রিকা এটা কোথায় প্রকাশিত হয়? খেয়াল করি, দেশের বাহিরে প্রথম, দেশের বাহিরে প্রথম বাংলা পত্রিকা হচ্ছে কোনটি? বাংলা পত্রিকা হচ্ছে দেশবার্তা। এই পত্রিকা দেশবার্তা এটা প্রকাশিত হয় কোথা থেকে? এটা প্রকাশিত হয় হচ্ছে লন্ডন থেকে। এটা প্রকাশিত হয় লন্ডন থেকে। তো এইটার সম্পাদক যদি বলা হয়, এটার সম্পাদনা কে করেছেন? এটার সম্পাদনা কে করেছেন? গাজীউল হাসান খান। তিনি এই দেশবার্তা পত্রিকার সম্পাদক ছিলেন। এটা মূলত কোথা থেকে প্রকাশিত হয়েছিল? লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল। তো আচ্ছা, আমাদের আজকের যে প্রশ্নগুলো ছিল সবগুলো শেষের প্রশ্ন আমরা শেষ করে ফেলছি। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আশা করি উপকৃত হচ্ছেন এবং উপকৃত হবেন আমরা বিশ্বাস করি। তো পরবর্তী ক্লাসের দেখার অনুরোধ থাকবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।